নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি হ্যালো ডাক্তারবাবু। আর আমাদের সঙ্গে প্রতিটি এপিসোডের মতো উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। এবং আমরা দেখেছি যে আবহাওয়ার পরিবর্তন বা সমসাময়িক বিভিন্ন উপসর্গ কিন্তু আমাদের জানান দেয় সর্দি, জ্বর বিভিন্ন রকমের। কিন্তু আমাদের শরীরের ভিতরে যেগুলি খুব হালকাভাবে বা নিশ্চুপভাবে যে রোগগুলো বাসা বাঁধছে বা একে একে অঙ্গ প্রত্যঙ্গগুলিকে ক্ষতি করছে, সেই বিষয়গুলি সম্বন্ধে কিন্তু আমরা জানতে গেলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি। আর সেই কারণেই আমাদের এই অনুষ্ঠানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু আপনাদের কাছে তুলে ধরে বিভিন্ন রোগের সমাধান। তেমনি আজ কিন্তু এমন একটি রোগ নিয়ে আমরা কথা বলবো, সেটি কিন্তু এখন প্রায়শই বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন মানুষের মধ্যে এই রোগটি থাকতেও দেখা যায়। আমরা কিডনি নিয়ে কথা বলবো, অর্থাৎ আমাদের শরীরের ভেতর একটি অঙ্গ যেটি কিন্তু বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে বর্তমান সময়ে এসে। বিভিন্ন লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস বা বলতে পারেন কোন রকম জিনগত কারণেও কিন্তু কিডনির সমস্যা হতেই পারে। এবং কি কি কারণে এই সমস্যা হতে পারে, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের চিকিৎসক মনীশ কুমার জৈন, যিনি নেফ্রোলজিস্ট। অর্থাৎ তার কাছ থেকে আমরা জেনে নেব যে এই রোগটি সম্বন্ধে, রোগটি কতটা সাধারণ বা কতটা ক্ষতিকর। मैं डॉक्टर मनीष कुमार जैन, कंसल्टेंट नेफ्रोलॉजी, अपोलो हॉस्पिटल कलकाता। सो क्वेश्चन जो जिज्ञेस करा হয়েছে কি কিডনির কি রোগ হয় আর কত ক্ষতিকর। কিডনির অনেকগুলোই রোগ হয়। মোস্ট কমন যে আমরা জেনারেল বলতে পারি, একটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি। এটা গ্রোসলি আমরা যে হসপিটালে দেখি এই দুটো রোগটা রেগুলারলি দেখি। ক্রনিক কিডনি ডিজিজ পিওরলি কিডনি ডিজিজই হয়, যেখানে সুগার জন্য, বিপির জন্য या অনেকগুলো ধারণার রোগ আছে যে কিডনিকে এফেক্ট করতে পারে। অনেকগুলো রোগ আছে যে টেম্পোরারি কিডনিকে ড্যামেজ করতে পারে। স্পেশালি যে পেশেন্ট হসপিটালে ভর্তি হয়ে যে ইনফেকশন নিয়ে, হার্ট অ্যাটাক নিয়ে, তখন কিডনির এক টেম্পোরারি ডিসফাংশন হয়, ওটা বলা যায় অ্যাকিউট কিডনি ইনজুরি। অ্যাকিউট কিডনি ইনজুরি বেসিক্যালি হচ্ছে যে অলরেডি কিছু রোগ আছে, ওটা দিয়ে উপর ওর ক্ষতিকারক হচ্ছে। যখন কিডনির কাজটা প্রপারলি হচ্ছে না, যে জন্য যে টক্সিন, পটাশিয়াম এগুলো যে অ্যাকিউমুলেট হচ্ছে কিডনিকে, সে অন্য অর্গানকে কাজ করতে দেয় না। এই কন্ডিশনে অ্যাকিউট কিডনি যেটা মোর ঘাতিকারক, যেটা অরিজিনাল ডিজিজ। একেবারেই আমরা পরবর্তী প্রশ্নে যাব, কিন্তু তার আগে আপনারা যারা দর্শকরা দেখছেন তাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সমাধান জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন। ডক্টর, আমরা জানলাম যে এই রোগটা কতটা ক্ষতিকর, কিন্তু আমাদের শরীরে এই রোগটা বাসা বাঁধছে সেটা আমরা জানবো কি কি সিমটম থাকতে পারে? সিমটম দেখো, টেম্পোরারি কিডনি ড্যামেজ আর পার্মানেন্ট কিডনি ড্যামেজের আলাদা সিমটম থাকতে পারে। যে পার্মানেন্ট কিডনি ড্যামেজের দিকে যাচ্ছে, या যে নেফ্রোটিক সিন্ড্রোম মতো পিকচার আসছে, या অ্যাকিউট নেফ্রাইটিক ইলনেস মতো পিকচার আসছে, ওটা জেনারেলি আমরা দেখি পা ফুলে যায়। অনেকবার পেশেন্ট বলে আমার পেশাবে ফেনা আসছে, অনেক বেশি ফেনা আসছে, যে সকালে ওরা বেশি দেখে, তারপরে দিনের বেলা দেখে না, या দিনের বেলা বেশি, সকালে বেলা একটু ওর বেশি থাকে। অনেকবার পেশাবে রক্ত আসতে পারে। আর অনেকগুলো আমরা রোগে দেখি, অনেক ইয়ং ছেলেগুলোকে দেখি যে বিপি ধরা পড়া হয়েছে, ওরা বিপির ওষুধ খাচ্ছে, তারপরে 2 বছর 3 বছর পরে সাডেনলি আমাদের কাছে আসছে কি আমাদের ক্রিয়েটিন অনেক বেশি হয়ে গেছে। তার মানে ব্লাড প্রেশার বড়া হবে, কিডনির ডিজিজের সিমটম একটু হতে পারে। তো 4টা সিমটম যে অনেকগুলো ইম্পর্টেন্ট, ওটা দিমাগে রাখতে হবে। তারপরে যে অনেকগুলো পেশেন্ট আছে যাদের কি সব সুগার আছে, বিপি আছে, ওদের আমরা দেখছি অ্যাসিমটোমেটিক্যালি একটু ক্রিয়েটিন রাইজ হচ্ছে, তারা বি কিডনি, এটা মানে যে হাই রিস্ক পেশেন্ট আমরা যাদের বলি, ওদের যখন আপনি রুটিন টেস্ট করাবে কিডনি সমস্যা থাকতে পারে। একেবারে। কিন্তু এই রোগটি, অর্থাৎ এই কিডনির সমস্যা কি আমরা খুব আর্লি এজ থেকে দেখতে পারি, নাকি একটা সার্টেন এজের পর এই সমস্যাগুলো দেখা যেতে পারে? সবই এজে কিডনি সমস্যা হতে পারে। ছোট বাচ্চা भी কিডনি সমস্যা নিয়ে আসতে পারে, 5 বছর, 7 বছর, 10 বছর বাচ্চা भी কিডনি সমস্যা নিয়ে আসতে পারে। কিন্তু জেনারেলি ওল্ড এজ পেশেন্ট, ওদের কিডনি সমস্যা বেশি দেখা হয়। সব বয়সের ক্ষেত্রে কি উপসর্গ বা সিমটমস গুলো কি একই ধরনের দেখা যাবে? ছোট বাচ্চার সিমটম একটু ডিফারেন্ট থাকতে পারে, ওরা একটু বলতে পারে। সেগুলোর ক্ষেত্রে কি হতে পারে, আমরা কিভাবে বুঝবো? এক্সপ্রেস করতে পারে না। কমন যে পিকচার ছোট বাচ্চার या ছোট নিউনেটস মধ্যে শরীর ফুলে যায়, या ওরা এজিটেটেড হয়ে যায়, খাবার খেতে চায় না, আর সময় ড্রাউজি থাকে, আর সময় ইরিটেটেড থাকে, কাঁদতে থাকে, এই ছোট বাচ্চার সিমটম। কেউ ডিজিজ হয়, এটা কিডনি সমস্যার মধ্যে भी হতে পারে। কিন্তু যে বয়স বড়ে পেশেন্ট বলতে পারে কি আমার পা ফুলছে, আমার পেশাবে অসুবিধা হচ্ছে, পেশাবে ফেনা পাচ্ছি, আর অনেকবার ওনার সঙ্গে বিপি বেড়ে যায়, তখন মাথা ব্যথা হয়, ঘুম উড়ে যায়, এগুলো অনেক সিমটম হয়। ওল্ড এজ পেশেন্ট যখন আসে, পা ফুলা, বিপি বেড়ে যাওয়া, পেশাবে রক্ত আসা, এগুলো কমন সিমটম হয়। একেবারে। তবে এই যে লক্ষণগুলো দেখা যায়, তারপরে আমরা বুঝতে পারি যে আমরা এই ধরনের কোন রোগে আক্রান্ত হয়েছি। সেটা কি কিউরেবল, মানে কোনোভাবে কি এটার মুক্তি পাওয়া সম্ভব সম্পূর্ণভাবে?
তো अगर কেউ পেশেন্ট আমাদের এরকম সিমটম নিয়ে আসে তাহলে প্রথমে আমরা দেখি কি কিডনি যে সমস্যা আছে কি টেম্পোরারি ড্যামেজ হয়েছে কি পার্মানেন্ট ড্যামেজ হয়েছে। টেম্পোরারি ড্যামেজ মানে কি নেফ্রোটিক সিন্ড্রোম হচ্ছে, নেফ্রাইটিক ইলনেস হচ্ছে, কিছু মেডিসিন জন্য হয়েছে, কিছু ইনফেকশন জন্য কিডনি ড্যামেজ হয়েছে, সেটা আমরা ইনভেস্টিগেশন করে এটা দেখি কিডনি টেম্পোরারি ড্যামেজ হয়েছে তাহলে আমরা সেভাবে ম্যানেজমেন্ট করি, কিডনি ঠিক হয়ে যেতে পারে। কিন্তু যে পেশেন্ট সাপোজ করো কি কিডনি পার্মানেন্ট ড্যামেজ আছে, যে রিপোর্ট মেরা দেখি কিডনি ঠিক হওয়ার চান্স নেই, তাহলে তখন কি হয় কিডনি ঠিক করে যেতে পারে না, কিন্তু ওকে এক জায়গায় ঠিক রাখার চেষ্টা করতে হয়। সাপোজ আমি রিপোর্টের মধ্যে দেখছি কি কিডনি 20-30% या 50-70% মতো ড্যামেজ হওয়া আছে, তাহলে আমাদের ফার্দার চেষ্টা হবে কি আমি যে 30-40% বেঁচে গেছে ওটা কিভাবে ঠিক রাখতে পারি যেন পেশেন্ট অ্যাডভান্স স্টেজে না আসে। একদমই। এবং আমরা দেখেছি যে কিডনির যে রোগের কারণ সেগুলোর অবস্থানগুলো প্রাথমিক বা প্রাইমারি যে স্টেজগুলো সেগুলো কি হতে পারে? প্রাইমারি সিমটমগুলো হ্যাঁ সিমটম তো যে আমি আপনাকে বললাম এক্ষুনি কি বললাম কি পা ফুলা এগুলো সিমটম থাকে, তখন পেশেন্ট কন্ট্যাক্ট করতে পারে। অনেক পেশেন্ট যে ক্রনিক ডিজিজে থাকে লাইক সুগার আছে, বিপি আছে, या ফ্যামিলি কেউ কিডনি সমস্যা আছে, তাহলে अगर রেগুলার আপনি চেক আপ করেন তাহলে আপনি বুঝতে পারবেন কি কিডনি কি সমস্যা আসছে। আর সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে আমাদের কি কি বিকল্প থাকতে পারে, সাবস্টিটিউট কি কি? ট্রিটমেন্ট গুলো বলছেন তো? ট্রিটমেন্ট সিকেডি যেমন যে আমি আগে বললাম কি আমাদের সিকেডি হয়ে যায়, আমরা টু আছে মেনি ইম্পর্টেন্স ট্রিটমেন্ট কনজারভেটিভ ট্রিটমেন্ট, মানে কি রোগকে ওর না बढ़ते দেওয়া হয়, ওটা মেন ইম্পর্টেন্ট। যেমন আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন করি, সুগার বিপি কন্ট্রোল করতে বলি, আবার কিছু এডিকশন আছে তাহলে ওটা ছাড়তে বলি, তারপরে কিছু নিউ মেডিসিন এসছে ওটা আমরা দিই, তাহলে কিডনি যে প্রোগ্রেশন স্লো হয়ে যায়। ক্রনিক কিডনির মেন ট্রিটমেন্ট হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট আর প্রিভেন্ট দ্য প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ। একদম। এবং আমরা পরবর্তী প্রশ্নে যাব, এবং তার আগে আমাদের সঙ্গে একজন কলার রয়েছেন, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। নমস্কার। নমস্কার। আমি কলকাতা থেকে সম্রাট মুখার্জি বলছি। আচ্ছা, ডায়াবেটিস হলে কিডনিতে কি ধরনের ইনফেকশন হয় ও তার ফলে শরীরে কি কি আমরা কি কি লক্ষণ দেখতে পাই? বেশ, সঙ্গে থাকুন। ওনার প্রশ্নটা ছিল যদি কারোর মধ্যে ডায়াবেটিস লক্ষ্য করা যায় সেখানে ইনফেকশনে কি কি উপসর্গ কি কি সিমটম দেখা যেতে পারে সেই বিষয়ে। ডায়াবেটিস কেস ইনফেকশন যে কেস के लोग के হয় সিমটম তো জেনারেলি আমাদের কমনই হয়, ঠিক আছে। কি ইনফেকশন ডায়াবেটিস মানে পেশাবে ইনফেকশন কমন হয়, তখন পেশেন্ট বুঝবে কি পেশাবে জ্বালা হচ্ছে, পেশাব বারে হচ্ছে, একদম 5-10 মিনিট পরেই অল্প পেশাব হচ্ছে, সিভিয়ার ডায়সুরিয়ার মতো পিকচার থাকে, অনেকবার পেশাবে রক্ত আসতে পারে। ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয় কি পেপিলিক নেক্রোসিস হয়, মানে কিডনিতে ইনফেকশন হয়, কিডনির মাংস টুকরো বেরিয়ে যায়, তখন সিভিয়ার প্রচন্ড পেটে ব্যথা হয়, সঙ্গে ব্লাড বেরোয়। তো কমন সিমটম যে পেশাবের ইনফেকশন এটা হতে পারে, তারপরে সেগুলো চেস্ট ইনফেকশন হলো তাহলে খাঁসি হতে, কফ হতে পারে, या ফিভার আসতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, যে যেখানে ইনফেকশন ওর সিমটম আসবে। আমাদের সঙ্গে আরো একজন কলার রয়েছেন, শুনবো আপনার কি সমস্যা। নমস্কার। নমস্কার। বলুন। আমি রুম্পা নাস্কর বলছি, মালদা থেকে। বলুন। বলছি যে আমার কিছুদিন আগে কিছু টেস্টে আমার কিডনির সমস্যা ধরা পড়েছে, তা আমি ডাক্তারের কাছে জানতে চাইছি এর জন্য আমার খাবারটা আর কি কি খাবার খাবো না, বা জল কতটা পরিমাণ খাবো, জল লবণ প্রোটিন কি পরিমাণে খাওয়া উচিত। বেশ, সঙ্গে থাকুন। আচ্ছা, আমি একটা কিছু আপনার থেকে জানতে চাইছি, আপনার কি সুগার বিপি কিছু আছে? না না না, আমার প্রেশার আছে। প্রেশার কতদিন থেকে? প্রেশার, হ্যাঁ প্রেশার কতদিন থেকে? এটা অনেক দিনের, আমার অনেক দিন থেকে আছে। আর এখন ক্রিয়েটিন রিপোর্ট কত কিছু মনে করতে পারছেন? না না, ক্রিয়েটিন রিপোর্ট ইয়াদ নেই না? মাঝে মাঝে একটু ওই পেটে ব্যথা করছে, পেটের আশেপাশে দুটো ব্যথা করছে। নেই ক্রিয়েটিন রিপোর্ট কত আপনার? বোঝাই যাচ্ছে না একটা। আচ্ছা, বেশ, রিপোর্ট আপনার প্রেশারের সমস্যা আছে? হ্যাঁ, প্রেশারের সমস্যা। বেশ, আচ্ছা, স্টেমলো 5 খাচ্ছেন, তাহলে নিশ্চয়ই প্রেশারের এটা হতে পারে দুটো, কি একটা তো প্রেশারের জন্য কিডনি ড্যামেজ হয়েছে, ইয়া ফির আপনার কিডনি সমস্যা নিতে চলছে, সে জন্য প্রেশার বেড়ে গেছে, এখন রিপোর্ট করে বোঝা যাচ্ছে কি আপনার কিডনি সমস্যা আসছে।
ঠিক আছে, তখন যে আপনাকে আমি বললাম কি কনজারভেটিভ ট্রিটমেন্টই আমাদেরকে চেষ্টা করতে হবে। আপনি ক্রিয়েটিন রিপোর্ট বলতে পারছেন না, কেউ বাদ নেই, আমি যে মোটামুটি আপনাকে বলতে পারি কি এরকম পেশেন্টের মেন টার্গেট হচ্ছে আপনার প্রেশার কন্ট্রোল করা, সেজন্য নুন কম খেতে হবে, 2 গ্রাম কি 3 গ্রাম এর বেশি নুন খাওয়া যাবে না। আর যখন কিডনি সমস্যা থাকে তখন আমাদেরকে প্রোটিন ডায়েট কম করতে হবে। প্রোটিন যে অনেকগুলো ডায়েট খাবার আছে যেমন অনেক প্রোটিন থাকে অ্যাভয়েড করতে হবে, কি কিডনির কাজ হচ্ছে যে প্রোটিন যখন মেটাবোলাইজ হয় বডিতে কনজিউম হয়, প্রোটিন যখন অনেক টক্সিন বেরোয়, এক টক্সিন কিডনি থেকে বার করে, আর যতটা বেশি বার করবে কিডনি ততটাই বেশি সফর করবে। তো আপনি अगर প্রোটিন ডায়েট কম খাবেন তাহলে আপনার কিডনি যে চাপ আসছে ওটা কম থাকবে, কিডনি যে ড্যামেজের দিকে যাচ্ছে ওটা স্লো হয়ে যেতে পারে। তো এই জন্য আপনাকে রেড মিট যে আছে বন্ধ রাখতে হবে, আপনাকে চিকেনগুলো কম খেতে হবে। তারপরে আপনি দেখছেন কি ডালের আইটেম যে আছে ওটা কম খেতে হবে, या ডাল अगर খায় তাহলে শুধু ডালের জল খাবেন, ডাল বার করে দেবেন। দুধ একদম খাবেন না, দুধের আইটেম अगर খায় তাহলে 1 কাপ দহি খেতে পারেন। তো এইরকম যে প্রোটিন ডায়েট যেটা আছে ওটা কম রাখতে হবে। তারপরে অনেক সবজিগুলো আছে ওদের বীজ থাকে, সিডস থাকে, ও সিডগুলো বার করে या যে সিডলেস সবজিগুলো হয় ওটা খেতে হবে। তারপরে আপনাকে ধ্যান রাখতে হবে কি ব্যথার ওষুধ একদম খাবেন না, ওর যে মেডিসিনগুলো কিডনিতে ক্ষতি করতে পারে, দেখ অ্যান্টিবায়োটিক আছে, অ্যামাইনোগ্লাইকোসাইড, ভ্যানকোমাইসিন, এগুলো একদম নেবেন না। আর ডক্টরকে যখন কেউ কিছু ইনফেকশন জন্য কিছু দেখাতে যান তা আগেই দেখিয়ে দেবেন কি আমার কিডনি সমস্যা আছে, সেভাবে আপনাকেও মেডিসিন দেবেন। একদমই ডক্টর, আপনি যেটা বললেন যে যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে, কিডনির সমস্যা ছাড়াও যদি অন্য কোনো রোগে সে আক্রান্ত থাকে, সেক্ষেত্রে পেন কিলার তার চলতে পারে বা কোনো কড়া ডোজের তার মেডিসিন চলতে পারে, সেক্ষেত্রে যদি আপনি বলছেন এড়িয়ে চলার কথা, তাহলে সেই রোগগুলোকে কি করে কিওর করা হবে? এটাই বলছি, দেখো একটা কি হয় কি অনেকগুলো ব্যথার জন্য কেউ পেশেন্ট অস্টিওআর্থ্রাইটিস আছে, ডায়াবেটিস আছে, সঙ্গে কিডনির সমস্যা একটু থাকতে পারে, তখন আমাদেরকে পেন সিমটম তো ইম্পর্টেন্ট, পেশেন্ট সাফার করছে ব্যথার জন্য, এরকম ব্যথাকে কম করতে হবে, সেজন্য অল্টারনেটিভ ট্রিটমেন্ট আছে। সাপোজ লোকাল কিছু অয়েন্টমেন্ট দিলাম, হাউট ফর্মেন্টেশন করলাম, ডক্টরকে জিজ্ঞেস করে কি আমি গরম সেক দিতে পারি কিনা, আর অ্যালবোলিনি জেল या এরকম অনেকগুলো যে আছে জেল আছে যে অ্যানালজেসিক জেলটা লাগাতে পারি, তখন ব্যথা কম হয়, তাহলে ওটা চেষ্টা করতে ওটা দিয়ে কাজ হয়। সাপোজ তার সাথে কাজ হচ্ছে না, তাহলে আমাদেরকে অনেক পেন কিলার আছে যেটা কিডনি ক্ষতি করে না, যে ট্রামাজেক আছে, या फिर আমাদেরকে সিম্পল প্যারাস্টামল, ওটা আমরা ব্যবহার করে ব্যথাকে কম করতে পারি। আর সাপোজ ওর কি পেশেন্ট ইনফেকশন হয়েছে, এরকম ইনফেকশন হয়েছে কি যে আমাকে এরকম মেডিসিন অ্যান্টিবায়োটিক দিতে হয়, কিডনির সেফ মেডিসিন অনেকগুলো আছে সেটা দেওয়া যেতে পারে। সাপোজ করে এরকম রিপোর্টের মধ্যে আছে কি সেন্সিটিভিটি আছে কি অ্যামাইনোগ্লাইকোসাইডই দিতে হয়, তারা ডোজ মডিফাই করে মিনিমাম ডিউরেশন করে দেওয়া যায় যেন কিডনিতে বেশি ক্ষতি না করে। একদম। আর এই কিডনির সমস্যা থেকে ডায়ালিসিস কখন করতে হবে, মানে কোন স্টেজে গিয়ে কতটা ক্ষতিকর হলে ডায়ালিসিস প্রক্রিয়াটা শুরু করা হবে? ডায়ালিসিস প্রক্রিয়া যখন শুরু করা হয় যে পেশেন্টকে আমরা দেখছি কি ক্রিয়েটিন অনেক বেড়ে যাচ্ছে, সঙ্গে পেশেন্ট সিমটম আছে, একটা হচ্ছে আর্জেন্ট সিমটম, এক হচ্ছে নন আর্জেন্ট সিমটম। আর্জেন্ট সিমটম সব থেকে পেশেন্ট আগে ক্রিয়েটিন 6-7 ছিল, সডেনলি ওকে শরীর ফুলে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, या পেশেন্ট অ্যাপিটাইট একদমই হচ্ছে না, পেশেন্টের পটাশিয়াম 6.5-7 হয়ে যাচ্ছে, সেজন্য হার্টে চাপ আসছে, তখন আমাকে আর্জেন্ট ডায়ালিসিস শুরু করতেই হবে। তখন ডায়ালিসিস শুরু করে পেশেন্টকে স্টেবল করে দিতে হবে। या পেশেন্ট আমরা দেখছি কন্টিনিউ ওয়েট লস হয়ে যাচ্ছে, অ্যাপিটাইট একদম হচ্ছে না, जो খাচ্ছে সেগুলো ভমিটিং হয়ে যাচ্ছে, या নোজিয়া বা থাকছে, ওয়েট লস কন্টিনিউ বেড়ে যাচ্ছে, তখন আমাদেরকে ক্রিয়েটিন রিপোর্ট ওরা দেখে আগে দেখছি মেডিকেলি ম্যানেজ হচ্ছে না, তখন ডায়ালিসিস শুরু করে দিতে হবে। একদমই তাই। আর এর পাশাপাশি আমরা দেখেছি বিশেষ কিন্তু ডায়েট অনুসরণ করার কথাও আপনি বললেন, সেক্ষেত্রে আপনি সিডস বাদ দিয়ে সবজি খেতে বলছেন, তো এরপর খাবার দাবারে কতটা কন্ট্রোল আনতে হবে, কতটা রিচ ইনটেক করতে পারবো, কতটা ওয়াটার ইনটেক করতে পারবো আমরা? ওয়াটার ইনটেক ডিপেন্ড হচ্ছে পেশেন্টের সিমটম কি, কিডনির মোটামুটি যে রোগ হয় ওর মধ্যে শরীর ফুলা যায়, পেশাব কমে থাকে, এরকম যে পেশেন্ট আছে তারা ওয়াটার রেস্ট্রিকশন রাখতে হবে। জেনারেলি যতটা ওয়াটার মিনিমাম করা যেতে পারে, যতটা আমরা খাবার মধ্যে যতটা ওয়াটার জেনারেট হয় और सिंपल খাবার যে ওয়াটার হয় ওটা মিলিয়ে জেনারেলি আমরা বলে দিই কি 700 মতো 1 লিটার জল লাগবেন, তার সাথে अगर পা ফুলে তারা ওর কম করতে হয়। और যে পেশেন্টের পা ফুলে না, এমনি পেশাব ভালো হয়, তাহলে আমরা নর্মাল যত চেষ্টা অতটা জল খেতে বলি। খাবার রেস্ট্রিকশন ইম্পর্টেন্ট, যে আমি আপনাকে বললাম কি প্রোটিন রেস্ট্রিকশন করতে হয়। अगर আমি সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলি তাহলে আমরা বলি কি প্রোটিন যে কোয়ান্টিটি আছে ওটা 0.3 গ্রাম পার কেজি বডি ওয়েট থেকে 0.6 গ্রাম পার কেজি ওয়েটে রাখতে হয়। তো এটা এইরকম প্রোটিন রিকমেন্ডেড, যেতে পেশেন্টে বেশি মাসল লস হয় না আর কিডনিতে চাপ কম আসে, এরকম প্রোটিন আমরা বলতে পারি। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা কিভাবে ডায়েটটা মেইনটেইন করব? ছোট বাচ্চার ক্ষেত্রে অনেক কমপ্লিকেটেড ডায়েট করতে হয়, কি ছোট বাচ্চার ক্ষেত্রে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আছে কি গ্রোথ ইম্পর্টেন্ট আছে। পেশেন্টে সাপোজ করো
আমরা রেস্ট্রিকশন এরকম করে দিই গ্রোথই হবে না, তাহলে লং টার্ম পেশেন্ট সাফার করবে। এরকম যে বাচ্চা আমাদের কাছে আসে জেনারেলি আমাদের ওদেরকে বেশি প্রোটিন রেস্ট্রিকশন করি না, আমরা 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েট মতো প্রোটিন ওদেরকে দিতে থাকি। কেউ ফসফরাস রেস্ট্রিকশন করি না, क्योंकि ফসফরাস বাচ্চার ক্ষেত্রে গ্রোথের জন্য या বোন ডেভেলপমেন্ট জন্য অনেক ইম্পর্টেন্ট, তো ওরা করি না। এরকম ওদেরকে কম প্রোটিন রেস্ট্রিকশন করে আমাদেরকে রাখতে হয়। একদম। তার পাশাপাশি আমরা লাইফস্টাইলটাকে কিভাবে লিড করব? শুধু তো খাদ্যাভ্যাসের উপর জোর দিলে হবে না, ডায়েটের সাথে সাথে আমাদের লাইফস্টাইলটাকেও চেঞ্জ করা উচিত, সেটাকে কিভাবে আমরা লিড করব? লাইফস্টাইল ইম্পর্টেন্ট। আমরা এই প্রশ্নে যাব, তার আগে আমাদের সঙ্গে একজন কলার রয়েছেন, শুনবো তার সমস্যা। হ্যালো নমস্কার। হ্যালো নমস্কার। নমস্কার, আমি হাওড়া থেকে বাণী চ্যাটার্জি বলছি। বলুন। আমার সুগার আছে, আর সুগার আর ব্লাড প্রেশার, হাই প্রেশার। এবার আমার না পাটা সব ফুলে যাচ্ছে, আর খুব হাতের আঙুল খুব ব্যথা, আর আমার মানে একটু দুর্বল লাগছে, আমি মানে কিচ্ছু করতে পারছি না। একটু যদি কিছু বলেন সঙ্গে থাকুন, তাহলে আমার খুব সুবিধে হয়। সঙ্গে থাকুন। ইনার যে উনি বলছে কি ওনার সুগার আছে, তারপরে এখন পা ফুলছে, উইকনেস আছে, তো এটা হতে পারে কি ওনার কিডনির সমস্যা চলছে। क्योंकि পা ফোলা তো কিডনির ইম্পর্টেন্ট সিম্পটম, হার্টের জন্য হতে পারে, লিভারের জন্য হতে পারে, কিন্তু যে ওনার যে ডায়াবেটিস ক্ষেত্রে পা ফোলা মানে কিডনি সমস্যা একটু চলছে। अब কিডনি সমস্যা হলে एनीमिया हो जाए, पोटेशियम बढ़ जाए, है ना, তখন सांस और पेशेंट बॉडीতে जल भर्ती हो जाए, তখন শ্বাস কষ্ট হয়, সেজন্য উইকনেস একটু পেশেন্ট ফিল করে। अगर কিডনি সমস্যা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তখন পেশেন্ট এপিটাইট, নোজিয়া, ভমিটিং এগুলো থাকতে থাকে। এরকম পেশেন্টের যে আসছে, হাलांकि রিপোর্ট উনি কিছু বলতে পারলে না, কিন্তু যে আমি যে বলবো কি আর্জেন্ট ব্লাড ইনভেস্টিগেশন করতে হবে, ওনাকে আর্জেন্টলি এক ডক্টর কনসাল্ট করিয়ে ইউরিয়া, ক্রিয়েটিন, সোডিয়াম, পটাশিয়াম, ইউরিন রুটিন, ইউরিন এসিআর, ইউএসজি অ্যাবডোমেন করে নিতে হবে। ওটা দেখে কিডনির কি স্টেজ পৌঁছেছে ওটা করতে হবে। এখন যে আমি ওনাকে বলছি কি উনি যেহেতু বলছে কি ওনার পা অনেক ফুলে গেছে, তো উনি একটু ওয়াটার রেস্ট্রিকশন করবে। যে পেশাব বার করার মেডিসিন আছে টরসামাইড या ফুরাসামাইড, এটা লো ডোজ চালু করে নিতে পারে, और ইমিডিয়েটলি ডক্টরকে কনসাল্ট করিয়ে ইনভেস্টিগেশন করে দেখে নিতে হবে কি স্টেজে কিডনি সমস্যা আছে, তারপরে ডিজিজমেন্ট যে মেডিকেশন আমরা দিতে পারি ওটা আমরা দিই। একদমই। আমরা যে প্রশ্নে ছিলাম সেই প্রশ্নে ফেরা যাক, যে লাইফস্টাইলটাকে আমরা কিভাবে লিড করব? तो लाइफस्टाइल सभी रोगों के क्षेत्र, किडनी नहीं सभी रोगों के क्षेत्र लाइफस्टाइल इम्पोर्टेंट। आजकल আমাদের যে লাইফস্টাইল খারাপ হয়েছে, সেজন্য অনেকগুলো যে রোগ যে কিডনিকে ক্ষতি করে, লাইক ব্লাড প্রেশার ও ডায়াবেটিস বেড়েই যাচ্ছে। তো লাইফস্টাইল সবার কেউ আপনি যে মেইন কোশ্চেন কি কিডনি পেশেন্টে কিভাবে লাইফস্টাইল করা হয়, সেটা ডায়েট আমি ছেড়ে দিচ্ছি, বাকিগুলো দেখতে হয় কি अगर আপনি কেউ এডিকশন আছে, সপোজ স্মোকিং আপনি করছেন, ইমিডিয়েটলি ওটা বন্ধ করতে হয়। স্মোকিং জন্য ব্লাড প্রেশার বাড়ায়, ব্লাড প্রেশার কিডনিকে ক্ষতি করবে, তারপরে অনেকগুলো কমপ্লিকেশন হয়, সিওপিডি হয়, ম্যালিগনেন্সি হয়, এগুলো হতে পারে। তো স্মোকিং ইমিডিয়েটলি বন্ধ করতে হয়। अगर ওবেস আছে তো ওয়েট লস করার জন্য যে যে কাজ করতে হয় ওটা করতে হয়। রেগুলার ওয়াকিং ইম্পর্টেন্ট আছে, যত ওয়াকিং করবে রেগুলারলি ওটালে শরীর ভালো থাকবে, মাসল টোন ভালো থাকবে, ফিলিং অফ গুডনেস যে গুড ফিলিং হয় ওটা থাকবে কন্টিনিউয়াসলি। তারপরে হচ্ছে আমাদেরকে অ্যালকোহল अगर থাকে অ্যালকোহল বন্ধ করে দিতে হবে, और এনি মেডিসিন যে দিয়ে পেন কিলার वगैरह রেগুলার এডিকশন থাকে ওটা স্ট্রিক্টলি বন্ধ করে দিতে হবে। একদম। তার পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন এটাই আসে যে কিডনি ট্রান্সপ্লান্টের বিষয়টি, সেটা কি উপযুক্ত, মানে কাদের জন্য এটা সুটেবল আর কখন এটা সুটেবল বলে মনে হবে? আমরা প্রশ্নে যাব, তার আগে আমাদের সঙ্গে আরো একজন, আমরা প্রশ্নে ঢুকবো, ডিসকানেক্ট হয়ে গেছে কোনোভাবে, যে ট্রান্সপ্লান্টের বিষয়টা কখন আমরা বুঝবো উপযুক্ত বা কাদের জন্য এটি উপযুক্ত? देखो ट्रांसप्लांट तो किडनी पेशेंट डेफिनेटिव ट्रीटमेंट या मोस्ट रिकमेंडेड ट्रीटमेंट যে পেশেন্ট এর জন্য ফিট থাকে। ট্রান্সপ্লান্ট হচ্ছে মানে কিডনি প্রতিস্থাপনা, এক ডোনার যে পুরো ওয়ার্কআপ করা আছে তার থেকে রেসিপিয়েন্টে ওয়ার্কআপ করে ওখানে দিতে হবে। জেনারেলি ট্রান্সপ্লান্ট ছোট বাচ্চার যে वेट के 10 केजी नीचे छोड़ा और बाकी ऊपर 65-70 एज पर्यंत করা যেতে পারে, अगर पेशेंट लाइफ एक्सपेक्टेंसी मोर देन 5 ईयर থাকে। আচ্ছা, সাপোজ করে 70 ইয়ার ওল্ড আছে, ওর আমরা বাকি অনেকগুলো হার্ট, সিওপিডি অনেকগুলো ব্যাপার আছে যে আমরা এক্সপেক্ট করছি কি বেশি দিন বাঁচতে যাবে না, 1 বছর 1.5 বছর, তাহলে ওদের জন্য ট্রান্সপ্লান্ট উপযুক্ত নেই। যে আমি পেশেন্ট ফিট আছে, আমি ভাবছি কি 5 বছর থাকতে পারে, তাহলে ওদেরকে ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। और সঙ্গে আমাদেরকে অন্য কমোর্বিডিস পেশেন্ট আছে কিনা, সমঝো হার্টের সমস্যা অনেক উইক আছে, হার্ট ওয়াল লিক করছে, পেশেন্টের ব্লাড প্রেশার দিয়ে আর অন্য কিছু অর্গানে হার্টের উইক সমস্যা চলে এসছে, সিওপিডি আছে, পেশেন্টের একটি কিছু টিবি চলছে, या পেশেন্ট ম্যালিগনেন্সি এরকম আছে যে অ্যান্টিটেবল ম্যালিগনেন্সি আছে, या পেশেন্ট সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আছে যেটা আমরা ভাবছি কি ও
পুরো প্রপারলি মেডিকেশন वगैरह মেইনটেইন করবেন না, তাহলে এই পেশেন্ট ট্রান্সপ্লান্ট জন্য উপযুক্ত না। একদমই। তবে যারা এটার জন্য সুটেবল নয় ট্রান্সপ্লান্টের জন্য, তাদের জন্য বিকল্প কি ব্যবস্থা রয়েছে, কি ট্রিটমেন্ট রয়েছে? সাপোজ করে যে পেশেন্টের কিডনি একদম খারাপ হয়ে গেছে, ট্রান্সপ্লান্ট উপযুক্ত নেই, তাহলে আমরা ডায়ালিসিসে ওকে রাখতে পারি। প্রপার ডায়ালিসিস করলে পেশেন্ট অনেকদিন থাকতে পারে, আগে প্রপারলি করা হয়, টাইমলি করা হয় তখন। ঠিক আছে, ডায়ালিসিস যে পেশেন্ট সাপোজ করো কি অনেক সিক আছে, বাড়ি থেকে ফিরতে পারে না, তার আমরা পেটের মাধ্যমে ডায়ালিসিস করতে পারি। এখন আমাদের এরকম পসিবল আছে আমরা বাড়ি থেকে হিমোডায়ালিসিস করতে পারি। আর যে পেশেন্ট সাপোজ করে কি বাড়িতে করতে পারবে না, বাড়িতে লোক নেই, সেভাবে এডুকেটেড নেই, তাহলে আমরা হসপিটালে এসে ডায়ালিসিস থাকতে পারে, ডায়ালিসিস ঠিকঠাক করিয়ে অনেকদিন রাখা যেতে পারে। একদমই। তাহলে বলা যায় যে এই ট্রান্সপ্লান্টের বিকল্প হিসেবে আমরা ডায়ালিসিসকে ধরে রাখতে পারি। সেক্ষেত্রে একটা সার্টেন এজের পরই সেটি শুরু করা উচিত, কিন্তু যাদের জন্য উপযুক্ত তাদের জন্য ট্রান্সপ্লান্ট করাটাই বেটার অপশন। সেই সঙ্গে আমরা দেখেছি যে এখন কিন্তু আপনি যে লাইফস্টাইলটা লিড করতে বললেন সেটা কি সবার পক্ষে সম্ভব? সেক্ষেত্রে কিভাবে আমরা কিছুটা ম্যানেজ করবো, 50-50 কিভাবে ব্যালেন্স করা সম্ভব? দেখো, এটা লাইফে আর স্বাস্থ্যে তো বলা যায় কি মেন এমন ওয়েলথ, যত আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার লাইফ ততটাই ভালো থাকবে। তো চেষ্টা তো করতে হবে কি আমি হেলথি লাইফও। अब আপনি বলবেন কি নেই কলকাতা তো পলিউশন, তাহলে ওটা কি করে অ্যাভয়েড করা যেতে পারে, সেটা তো কেউ কিছু করতে পারবে না। কিন্তু যে আমরা করতে পারি, সাপোজ করো আমরা স্মোকিং বন্ধ করতে পারি, তো ওটা তো আস্তে আস্তে করো, 2 মাস নিন, 3 মাস নিন, করে দিতে হবে। অ্যালকোহল আছে যত মিনিমাম করা যেতে পারে করে দিতে হবে। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে জাঙ্ক ফুড, স্পাইসি ফুড, অয়েলি ফুড, এগুলো যতটা অ্যাভয়েড করা যেতে পারে। আমরা বাড়িতে भी সেভাবে রান্না করতে পারি যে দিয়ে কি স্পাইসি কম থাকে, और যে ডায়েট যে মধ্যে অনেক প্রোটিন যে দিয়ে বডিতে রিকোয়ারমেন্ট বেশি করে, ওটা তো আমরা অ্যাভয়েড করতেই পারি। এগুলো অ্যাভয়েড করলেই তো ম্যানেজ করতে পারে। नहीं तो 30% 40% কম করে দিলে তো আপনি অনেক বেনিফিট পাবেন। তবে আমরা যদি এই জিনিসগুলো প্রথম থেকে আগে থেকে যদি প্রিকশন নিয়ে চলি, কিছুটা কি কিডনির সমস্যাটা দূর করা সম্ভব হবে, বা এই রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে কি বাধাপ্রাপ্ত হবে বলে মনে হয়, যদি কোনোভাবে আমরা লাইফস্টাইলটাকে একটু অন্যভাবে লিড করি বা ডায়েটটাকে অন্যভাবে লিড করতে পারি? যত আমরা হেলথি লাইফ আমরা খাবার খাবো, যত হেলথি লাইফস্টাইল রাখবো, অতটাই তো আমাদের অর্গান গুলো ভালো থাকবে। और देखो हर অর্গানের লাইফস্টাইল ইম্পর্টেন্ট, চাहे হার্ট हो, चाहे लंग हो, चाहे কিডনি हो या অন্য অর্গান हो, এটা তো আপনি সবই জানেন কি এটা ভালো রাখলে আমাদের অর্গান গুলো ভালো থাকবে। একদম, তো যত আমরা রাখতে পারি আমাদেরকে রাখার চেষ্টা করতে হবে। একেবারে। সেই সঙ্গে আপনি কি জানাতে চান, অর্থাৎ সুস্থ থাকতে গেলে, কিডনির সমস্যা দূর করতে গেলে দর্শকদের জন্য আপনার কি সাজেশন থাকছে? দর্শক জন্য আমি বলছি কি প্রথমে আমাদের যে হাই রিস্ক গ্রুপ আছে ওটা জানতে হবে, কি সবার জন্য তো আমি যে লাইফস্টাইল বললাম ঠিক আছে ওকে ফলো করতে হয়। তারপরে অনেক গ্রুপ অফ পেশেন্ট আছে যে কিডনি সমস্যা হওয়ার চান্স বেশি। সাপোজ করো কি ডায়াবেটিক পেশেন্ট, হাইপারটেনসিভ পেশেন্ট, পেশেন্ট যে পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে, পেশেন্ট যে গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়, या পেশেন্ট যে রেগুলার পেইন কিলার খায়, या পেশেন্ট যে আর্থ্রাইটিস এগুলো আছে যেখানে পেইন কিলার খেতে হয়, এগুলো পেশেন্ট যাদের ওল্ড এজ পেশেন্ট, এদের যে পেশেন্ট সাপোজ করো কেউ অটোইমিউন ডিজিজ দিয়ে ভুগছে, এসএলই এগুলো, এটা দিয়ে পেশেন্ট অনেকগুলো মেডিসিন কন্টিনিউ রাখতে হয়, যদি কিডনিতে ক্ষতি পড়ে ও রোগের জন্য কিডনিতে ক্ষতি আসতে পারে। তো এই পেশেন্টের যেটা মেইন ইম্পর্টেন্ট প্রিকশন নিতে হবে, এগুলো রোগ আছে, এগুলো রোগী আছে, এই রোগীকে রেগুলার চেক আপ করতে হবে, হেলথি লাইফস্টাইল রাখবে, তাহলে কিডনির সমস্যা হওয়ার চান্স কম থাকবে। একদমই তাই। তাহলে আপনি বলতে চাইছেন যে হেলদি লাইফস্টাইল লিড করলে কিন্তু বিভিন্ন রোগের মতো আমরা কিন্তু কিডনির সমস্যাটাকেও দূরে রাখতে পারি, কিন্তু যদি সেটা হয়ে যায় তবে প্রপার মেডিকেশন এবং ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এটাকে কিওর করতে পারি। এটা কিওরেবল হতে পারে, কন্ট্রোল করতে পারি। কিওরেবল কি এটা? কিওরেবল তো ক্রনিক কিডনি যে কিওরেবল নেই, কিন্তু অ্যাকিউট কিডনি যখন হয়, অ্যাকিউট কিডনি ইনজুরি যখন হয়, কি টেম্পোরারি কিডনিতে ক্ষতি ওটা রিকভার হয়ে যায়। আর এটা আমরা রেগুলার ফেস করি, যে পেশেন্ট আমাদের হসপিটালে ভর্তি হয় টেম্পোরারি লুজ মোশন নিয়ে হয়, অনেকবার অ্যাডভান্স কিডনি ক্রিয়েটিন অনেক বেশি বেড়ে গেছে, টেম্পোরারি আমরা ডায়ালিসিস বলি কি এবার স্টেবল হয়ে যায়। তো এরকম পেশেন্ট কমপ্লিটলি। বেশ, আমাদের সঙ্গে আরো একজন কলার রয়েছেন, শুনবো তার সমস্যা। নমস্কার। নমস্কার, আমি রূপা চক্রবর্তী বলছি। বলুন। বলছি যে আমার মেয়ে 18 বছর বয়স, ও একদম জল খুব কম খায়। তো আমি ডাক্তারের জানতে চাই যে জল কম খাওয়া খুবই ক্ষতিকর রোগ নাকি, আমি বুঝতে পারছি না। জলটা কম খেলে কি হতে পারে? বেশ, তো আমি বলে বলে পারছি না, বলছেন ডাক্তারবাবু। বুঝেছি। বেশ, সঙ্গে থাকুন। দেখো জলের ব্যাপারটা হচ্ছে কি হর আদমির বডি স্টাইল, হর মানুষ আলাদা আলাদা। কেউ পেশেন্ট অনেক জল বেশি খেতে চায়, কেউ
বডি এরকম হ্যাবিচুয়েট হয়ে যায় কি ওদের জল অল্প জল দিয়ে কাজ হয়ে যায়। একদম তার মানে এটা কি জল একদম খাবে না। আমরা যে খাবার খাই ওর মধ্যে কিছু জল জেনারেট হয়। তারপরে মেইন ইম্পর্টেন্স যখন চেষ্টা হয় তখন জল খেয়ে নিতে হয়। এটা নিয়ে কি চেষ্টা হচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা জল খাচ্ছি না, ওটা কিন্তু ক্ষতিকারক, যখন বসে ডিহাইড্রেট হতে পারে। সেকেন্ড যে পেশেন্ট সাপোজ করে অনেক রোদে কাজ করে কন্টিনিউ উইদাউট এসি তে যে কাজ করে ওদের তো জল পিপাসা বেশি হয়, তখন ওটা যেভাবে ওনার চেষ্টা হয় সেভাবে জল খেয়ে নিতে হয়। জল অনেক বেশি জল দরকার নেই, কিন্তু বডির চেষ্টার জন্য খেয়ে নিতে হয় যত বডিকে দরকার হয়। জেনারেলি 1.5 থেকে 2 লিটার জল রিকোয়ারমেন্ট হয়, যখন গরম মৌসুমে 3 লিটার জল রিকোয়ারমেন্ট হয়। তো এটা এরকম লিকুইড আর জল মিলিয়ে খেতে হবে। বেশ, অনেক ধন্যবাদ ডক্টর। আমরা আজ জানলাম যে কিডনির সমস্যা কি কি, কোন কোন উপসর্গ দেখা দিতে পারে এই সমস্যার আগে, এবং কি কি পদ্ধতিতে ট্রিটমেন্ট চালানো যায়, এবং কোন কোন বয়সে এই কিডনির সমস্যা দেখা দিতে পারে। এবং ডক্টরের তরফ থেকে কিন্তু বেশ কিছু সাজেশনও ছিল আজকের এই অনুষ্ঠানে। এবং প্রতিটি এপিসোডের মতো আজও আমরা তুলে ধরলাম বিভিন্ন রোগের উপসর্গ, এবং পরবর্তী এপিসোডগুলোতেও তুলে ধরব বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিকর কিভাবে হচ্ছে এবং বিভিন্ন রোগের উপসর্গ। আজকের মতো এখানেই শেষ করছি। হ্যালো ডক্টর বাবু।